তিন নম্বরে মনে আছে ডাক্তার, দন্ত চিকিৎসক, ইঞ্জিনিয়ার, স্থপতি, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, এরকম পেশাজীবী দ্বারা আমরা ৬২টা পে পয়েন্ট, বাংলাদেশে ৬২টা পে পয়েন্ট আমরা সিলেক্ট করেছি আয়কর আইনে। এই ৬২টা পে পয়েন্টে আপনি যে কোনো ধরনের সার্ভিস পেতে গেলে আয়কর রিটার্ন দাখিল করেছেন এটার প্রমাণপত্র সাবমিট করতে হবে, আদারওয়াইজ আপনাকে সার্ভিস দিবে না। সেক্ষেত্রে আপনারা কোনোটা আপনারা হয়তো ফেস করে থাকেন, যেমন আপনি যদি বিএমডিএতে নিবন্ধন নিতে চান তাহলে আপনাকে ওই রিটার্ন সাবমিট করেছেন সেটা প্রমাণ ছাড়া দিবে না, এটা আপনাদের ক্ষেত্রে একই। এরপরে আপনি যদি কোনো হসপিটালের কোনো পারমিশন নিতে যান সিটি কর্পোরেশন বা জেলা পরিষদে, তাহলে সেখানে আপনাকে রিটার্ন সাবমিশনের প্রমাণপত্র দিতে হবে। আমরা এটাকে সংক্ষেপে বলছি পিএসআর, প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন, সংক্ষেপে পিএসআর। এই পিএসআর যাচাই ছাড়া আপনি যদি সঞ্চয়পত্র কিনতে যান আপনাকে রিটার্ন সাবমিশনের প্রমাণপত্র দাখিল করা ছাড়া সঞ্চয়পত্র বিক্রি করবে না কোনো অথরিটি। আপনি যদি পাসপোর্ট করতে যান, বিভিন্ন এখন তো পাসপোর্টে মাননীয় প্রধান উপদেষ্টা বলে দিয়েছে কিছু লাগবে না, সেটা আলাদা কথা। তো এরকম আমরা ৬২টা পে পয়েন্ট বা সার্ভিস পয়েন্টকে সিলেক্ট করেছি। সেই সমস্ত জায়গায় কোনো করদাতা বা যেই করদাতা যদি নাও হয়ে থাকে, যদি জমি রেজিস্ট্রি করতে যান আপনাকে দিবে না। যদি কেউ যান সেক্ষেত্রে পিএসআর বা প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন ছাড়া আপনাকে সার্ভিস দিবে না। সেইগুলোই আমি এখানে আলোচনা করেছি। রিটার্ন দাখিলের সময়সীমা, এটি একটি ইম্পর্টেন্ট। রিটার্ন দাখিলের সময়সীমা, রিটার্ন দাখিলের লাস্ট ডেট কবে? 30 নভেম্বর কর দিবস, রাইট। এটি এই শব্দটি ইম্পর্টেন্ট, মানে রিটার্ন সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে যেদিন কর দিবস সেদিন বা তার পূর্বে রিটার্ন দিতে হবে। কবে থেকে? 1 জুলাই থেকে এটা শুরু হয়। 1 জুলাই থেকে নরমালি আয়কর আইনে কর দিবস 30 নভেম্বর, তাহলে 30 নভেম্বরের মধ্যে আপনাকে রিটার্ন জমা দিতে হবে। সরকার প্রজ্ঞাপন দিয়ে বা এসআরও দিয়ে কখনো কখনো এই কর দিবসকে বর্ধিত করে, বলে যে সরকার কর দিবস 30 নভেম্বরের পরিবর্তিতে বৃদ্ধি করে 30 ডিসেম্বর নির্ধারণ করে। তার মানে কি সরকার রিটার্ন দাখিলের সময় বাড়ায় না, বাড়ায় হচ্ছে কর দিবস, কর দিবসকে স্থানান্তর করে আইনের ভাষায়। তাহলে এই কর দিবসের মধ্যে আপনাকে রিটার্ন জমা দিতে হবে। যদি কর দিবসের মধ্যে রিটার্ন জমা দিতে না পারেন তাহলে কি হবে? তিনটা জিনিস হবে। তিনটা জিনিস কি হবে? আপনি স্যালারি থেকে ইনকামের ক্ষেত্রে যে কর মুক্ত আয় ছিল, যেটা কর মুক্ত আয় কি ছিল আপনার? চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, নববর্ষ ভাতা, তাই তো? এসব কর মুক্ত আয় ছিল না? এই কর মুক্ত সকল আয় করযোগ্য আয়। তাহলে কি হলো? আপনি যদি কর দিবসের পরে রিটার্ন জমা দেন তাহলে আপনার যত ইনকাম কর মুক্ত ছিল সবগুলো করযোগ্য আয় হয়ে যাবে। এরপরে আপনি একটা রিবেট পান। রিবেট কিসের উপর পান? আপনার যে বিনিয়োগ আছে, জিপিএফ ফান্ডে বিনিয়োগ, আপনার যদি ডিপিএস করা থাকে, আপনার যদি মেট লাইফ করা থাকে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন। এই ডিপিএস এর আমি খাত দেখাবো কোন কোন খাতে বিনিয়োগ করলে রিবেট পাওয়া যায় সেগুলো। রিবেট মানে রেয়ার, এটা একটা টার্ম, আপনারা একটু জেনে রাখেন। তাহলে এই যে রিবেট পাইতেন 30 নভেম্বরের পরে বা কর দিবসের পরে রিটার্ন দিলে রিবেট পাবেন না, তাহলে দুইটা করের বোঝা বাড়বে। থার্ড হচ্ছে এইগুলো কাউন্ট করার পরে আপনার যে ট্যাক্স আসবে কি কি হলো? আপনার করযোগ্য আয়কে, কর মুক্ত আয়কে করযোগ্য আয় করা হলো, রিবেটটাকে ক্যান্সেল করা হলো, করার পরে ট্যাক্সের বোঝা অনেক বেড়ে গেল। এরপরে যে ট্যাক্সটা আসলো সেটার উপর আবার 2% সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট দিতে হবে। তাহলে তিনটা অতিরিক্ত করের বোঝা আপনার উপরে চাপলো কর দিবসের পরে রিটার্ন জমা দিলে। এইগুলো 3। 4 নম্বরে আরেকটা আছে। 4 নম্বর আরেকটা আছে, আপনি যে তারিখে রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল তারপরে যতদিন রিটার্ন জমা দেন নাই প্রতিদিনের জন্য উপকার কমিশনার ইচ্ছা করলে 50 টাকা করে জরিমানা করতে পারে। এটা আরো ভয়ঙ্কর, মানে প্রতিদিনের জন্য 50 টাকা করে জরিমানা আরোপ করতে পারে। আমরা নরমালি স্যালারিড করদাতাদের ক্ষেত্রে কখনো এটা করি না, প্র্যাকটিসটা আমাদের নাই। বিজনেস করদাতা বা যারা বড় বড় করদাতা রিটার্ন পরে জমা দিচ্ছে সেই ক্ষেত্রে আমরা জরিমানা করি। স্যালারিড করদাতাদের আপনাদের ভয়ের কোনো কারণে আমরা নরমালি করে থাকি না, কখনো করি না। যদি ব্যক্তিগত রেশারেশি হয় সেটা আলাদা। ওকে, আরেকটা জিনিস জানা আছে, একটা জিনিস জানা সেটা হচ্ছে যে আপনার 30 নভেম্বর বা 30 ডিসেম্বর যেটি কর দিবস সেদিন যদি সরকারি ছুটির দিন হয় তাহলে পরবর্তী যে সরকারি কর্মদিবস সেদিন হবে কর দিবস। এখন কেউ এরকম হয়ে থাকতে পারে যে লিয়েনে বা কোথাও আপনি হায়ার ডিগ্রির জন্য দেশের বাইরে গেছেন পড়তে, সেক্ষেত্রে আপনি রিটার্ন কিভাবে জমা দিবেন? আপনার কর দিবস কি হবে? এটার একটা নিয়ম আছে, আমি আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা কখনো যান ওয়ারি হওয়ার কিছু নাই। 3টা জিনিস তার জন্য প্রযোজ্য। একটা হচ্ছে আপনি যে দেশে গেছেন ওই দেশে যদি বাংলাদেশের এম্বাসি বা হাই কমিশন থাকে আপনি সেখানে রিটার্ন জমা দিয়ে দিবেন, তারা রিটার্ন নিতে বাধ্য এবং তারা রিটার্নটা নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে। তাহলে এক,
আপনি ওই দেশের এম্বাসি বা হাই কমিশন যেটাই হোক সেখানে রিটার্ন জমা দিতে পারবেন। 2, আপনি অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। সেই অনলাইন তো গ্লোবাল ভিলেজ, যেহেতু আপনার সিডনির অপেরা হাউসও যা, আবার এই নাঙ্গলকোটের একটা ওই কি বলে একটা গ্রামও তাই না? তাহলে আপনি অনলাইনে যেহেতু দিতে পারছেন, আপনার জন্য অস্ট্রেলিয়া সিডনি যা এখানেও তাই তো? তাহলে অনলাইনে দিতে পারবেন। যদি দুটার কোনোটাই আপনি অ্যাভেল করতে না পারেন, তাহলে আপনি যেদিন দেশে ফিরবেন, আপনার স্টাডি লিভ শেষে যেদিন দেশে ফিরবেন, দেশে ল্যান্ড করার থেকে 90 দিনের মধ্যে যদি আপনি রিটার্ন জমা দেন, তাহলে রিটার্ন আপনি কর দিবসের মধ্যে দিয়েছেন বলে গণ্য হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আপনি যদি 5-6 বছরের রিটার্ন জমা না দেন দেশের বাইরে থাকার কারণে, যেদিন দেশে ল্যান্ড করবেন সেখান থেকে 90 দিনের মধ্যে যদি আপনি ওই 5-6 বছরের রিটার্ন একসাথে জমা দেন, তাহলে কর দিবসের মধ্যে দিয়েছেন বলে গণ্য হবে। তো আমি বলি এই 90 দিনের পেছালে না পড়ে হয় ওই দেশের এম্বাসিতে দিয়ে দেন অথবা অনলাইনে দিয়ে দেন, তাহলে ঝামেলা থাকবে না। এই 90 দিন কেমনে পার হয়ে যাবে দেশে এসে আপনি দেখা করতে প্লাস ব্যক্তিগত কাজ করতে বুঝতেই পারবেন না, তখন আপনার ওই 6-7 বছরের সব করযোগ্য ইনকাম, কর মুক্ত ইনকাম, করযোগ্য আয় হয়ে যাবে। তখন একটা চরম একটা ট্যাক্সের বোঝা আপনার উপর চেপে পড়বে। রিটার্ন দাখিল না করলে কি হবে সেগুলো আমি এতক্ষণ আলোচনা করলাম, এটা আমি স্কিপ করি। তাহলে আয়কর রিটার্নের প্রকারভেদ এটা আলোচনা করার দরকার নাই। আমরা এখন একদম প্র্যাকটিক্যাল সেশনে চলে যাবো, যে কিভাবে কর রেয়াত করতে হবে, কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করব, করে এখানে কোনো বোর্ড আছে আচ্ছা, করে সেখান থেকে কিভাবে নিট ট্যাক্স বের করব, রেয়াত দেবো, এবং আমি ট্যাক্সটা কিভাবে পেমেন্ট করব, একদম আমরা হাতে কলমে আগামী যে সময়টুকু আছে আমরা এটুকু দেখার চেষ্টা করব। আমাদের আধা ঘন্টার মতো সময় আছে, আমরা 1:10-এ শেষ করবো। হ্যাঁ প্লিজ। সেটা যদি আমার যদি ধরেন স্যার ওইটার পরিমাণ হচ্ছে মানে ট্যাক্স আমি অলরেডি কেটে ফেলছি সরকারের কাছে 9,000 টাকা, কিন্তু আমার ট্যাক্স আসলো 6,000 টাকা, বাকি 3,000 টাকাটা আমার কি হবে? আর আমার এই বিষয়ের মধ্যে চলে আসবে একটু, এই প্রশ্নগুলো একটু লিখে রাখেন, তাহলে সময় সেভ হবে আমাদের। আমরা শেষের 10 মিনিট একদম প্রশ্ন দিব এবং উত্তর জানবো। ওকে, আমরা ট্যাক্স ক্যালকুলেশন করার আগে রিবেট ক্যালকুলেশন, রিবেট মানে রেয়াত ক্যালকুলেশন শিখছি। কি কারণে? ওই সময়টা আমাদের লাগবে, এজন্য আমি আগে রিবেটটাকে শিখে আসছি। রিবেট ক্যালকুলেশন করার সময় 3টা জিনিস আপনি কনসিডারেশনে নেবেন। 3টা জিনিস কি কি? একটা হচ্ছে আপনার মোট করযোগ্য আয় কত। আমরা আয়টাকে 2 ভাগে ভাগ করছি, কি কি? একটা কর মুক্ত আয়, একটা করযোগ্য আয়। তাহলে করযোগ্য আয় মানে কি? আপনার স্যালারি, আপনার আর্থিক পরিসম্পদ, গৃহ সম্পত্তি আয়, বাড়ি, তারপরে অন্যান্য আয়, কৃষি আয়, এগুলো থাকতে পারে, সব যোগ করে আমি একটা করযোগ্য আয় পেয়েছি। সেগুলো তো আমরা শিখে ফেলছি, যে আমার কৃষি থেকে কত আয় আসবে, আমার প্রফেশন থেকে কত ইনকাম আসবে, স্যালারি থেকে কত আসবে, সেইগুলো আমি অ্যাড করছি। করার পর আমার একটা ইনকাম আসছে, সেই ইনকাম আমরা ধরে দিলাম 7 লক্ষ টাকা। এই 7 লক্ষ টাকা হচ্ছে আপনার করযোগ্য আয়। এই করযোগ্য আয়ের 3%, এই করযোগ্য আয়ের 3% আপনি একটি জায়গায় লিখবেন। কঠিন কিছু? ওকে, আমি খুবই সহজে এবং ধরে ধরে আগাচ্ছি। এরপরে আপনি যে বিনিয়োগ করেছিলেন, যে বিনিয়োগ করলে রেয়াত পাওয়া যায়, সেই বিনিয়োগ কি কি? আপনার জিপিএফ ফান্ড, আপনার গ্রুপ ইন্স্যুরেন্স, আপনার ভেরিয়েবল ফান্ড, আপনার মেট লাইফ আলিকো থাকতে পারে, ডিপিএস থাকতে পারে, শেয়ার মার্কেটে বিনিয়োগ থাকতে পারে। এই যে বিনিয়োগটা আপনি এই অর্থ বছরে করেছেন, সঞ্চয়পত্র কিনতে পারেন, এই যে বিনিয়োগ করেছেন, এই বিনিয়োগের 15%। আরেকটা জায়গা লিখবেন। তাহলে কয়টা জিনিস পেলাম? 2টা জিনিস। মোট করযোগ্য আয় 3%, মোট বিনিয়োগের 15%। আমি থার্ড জিনিসে যাবই না, এই দুইটার মধ্যে যেটি কম, মানে মোট করযোগ্য আয়ের 3% আর মোট বিনিয়োগের 15%, দুইটা ফিগার তো আমরা পেলাম। এই দুইটা ফিগারের মধ্যে যে ফিগারটা ছোট, সেটা আপনি রিবেট করবেন। কঠিন কিছু? মানে জলবত্তরলম। ওকে, আর একটা জিনিস বলছে 10 লক্ষ টাকা, এটা সরকার ম্যাক্সিমাম লিমিট দিয়েছে, মানে 10 লক্ষ টাকার বেশি কেউ রিবেট পাবে না। তো আমরা যারা সরকারি চাকরি করি, এত তো রিবেট পাওয়ার আসলে স্কোপ নাই আছে, এই জন্য আমি ওটা কনসিডারেশনে নিলাম না। তাহলে রিবেট ক্যালকুলেশনের সময় আপনারা মোট করযোগ্য আয়ের 3% এবং আপনি যে বিনিয়োগ করেছেন বিনিয়োগের 15%, এই দুটার মধ্যে যেটি কম সেটি রিবেট পাবেন। সহজ। ওকে, এরপরে আমরা নেক্সটে চলে যাব। আর রিবেট মানে আপনার যে ট্যাক্স ক্যালকুলেশন করে যে ট্যাক্স আসবে, সেই ট্যাক্স থেকে রিবেটটা বাদ যাওয়ার পরে হবে গ্রস ট্যাক্স আয়। তারপরে আপনি আবার ট্যাক্স যেটা কেটে দিতে আসবে, এর মধ্যে চলে আসবে, একদম প্র্যাকটিক্যাল সেশনে চলে আসবে। এইটা আমি একদম একটা প্র্যাকটিক্যাল দিয়েছি। দেখেন, এই আফনান কবির, তার করযোগ্য আয় ছিল 7,95,000 টাকা। ঠিক আছে,
এই 7,95,000 টাকা আর সে বিনিয়োগ করছে কত, ভবিষ্যৎ তহবিলে একটা বিনিয়োগ আছে তার কল্যাণ তহবিল গোষ্ঠী বিমা ডিপিএস স্কিমে সে 60,000 টাকা জমা দিয়েছে, তার টোটাল এই বছরে বিনিয়োগ ছিল 2,31,000 টাকা। তাহলে আমরা যে ফর্মুলাটা শিখলাম 7,95,000 টাকা 3% আর এই 2,31,000 টাকা 15% 34,000 টাকা, আর ওই যে সরকার ম্যাক্সিমাম লিমিট দিয়েছে 10 টাকা, এই তিনটার মধ্যে কম কোনটা? 23,850 টাকা সে রেয়াত পাবে। ভেরি সিম্পল। ওকে, কর দিবসের পরে রিটার্ন দাখিল করলে রেয়াত প্রাপ্য হবে না, এটা তো আমরা আগেই জেনে ফেলেছি। ব্যাস, এখন রেয়াত কোন কোন জায়গায় পাবেন আমরা সেটার একটা তালিকা এখানে দিয়ে রাখছি। সেটা কি কি আছে বিভিন্ন জায়গায়, যেমন আমরা যেগুলো কমনলি করে থাকি জিপিএফ ফান্ডে, যেহেতু আমরা 2 বছর পর সবাই তো জিপিএফ ফান্ডে টাকা কাটানো বাধ্যতামূলক, তার মানে কিছু না থাকলে ওটা পাবেন। গ্রুপ ইন্স্যুরেন্স, বেনিভোলেন্ট ফান্ড, যদি মেট লাইফ আলিগো থাকে বা অন্যান্য জীবন বীমা থাকে, যদি ডিপিএস থাকে, ধরেন আপনি ডিপিএস করেছেন মাসিক 20,000 টাকা করে, তাহলে বছরে কত জমা হবে? 2,40,000। কিন্তু রিবেটের জন্য আপনি সর্বোচ্চ সুবিধা হবে 1,20,000 টাকা। এটা আগে 60,000 ছিল, এখন এটাকে 1,20,000 করা হয়েছে। স্টক এক্সচেঞ্জে যদি কোনো বিনিয়োগ থাকে তাকে সেগুলো পাবেন। এরকম আরো বিভিন্ন প্রতিষ্ঠান আছে। আপনি যদি জাকাত ফান্ডে জাকাত দিয়ে থাকেন, সাপোজ এরকম যে আমি কাউকে গ্রামের একটা লোককে জাকাত দিয়েছি, যেহেতু এটা রেকর্ডেড না, এটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এলাও করবে না। আর যদি আপনি জাকাত ফান্ডে দেন, সরকার অনুমোদিত যে জাকাত ফান্ড আছে সেখানে যদি আপনি জাকাতটা ডোনেট করেন তাহলে সেটার জন্য আপনি রিবেট পাবেন। এরকম একটা তালিকাটা আমার ক্লাসটা কিন্তু এখানে থাকছে, আপনারা প্রয়োজনে নিতে পারবেন, এখান থেকে দেখে নিতে পারবেন যে কোন কোন খাতে বিনিয়োগ করলে আপনি রিবেট পাবেন। এটা তো আসলে গত সরকার আমলে করা, এখানে যে লেখা আছে জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এখন ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে বলে দেবে। মোট আয় পরিকল্পনা, এখন আমরা আয় পরিকল্পনায় চলে আসি। তাহলে রিবেটটা আমরা মোটামুটি শিখছি, রিবেট। ওকে, এখন আমরা আয় দেখব। আয়ের ক্ষেত্রে এরকম একটি স্ল্যাব করা হয়েছে যেটা 24-25 কর বছরের জন্য প্রযোজ্য। এটা প্রতি বছর কম বেশি চেঞ্জ হয়। আমাদের ইন্ডিয়ার ওয়েবসাইটে যেদিন চেঞ্জ হয় সেদিন থেকেই একদম ফার্স্ট একদম আমাদের ডোমেইন পেজে এটাকে আপলোড করা থাকে করদাতাদের সুবিধার্থে, যেটা আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এটা বলা হচ্ছে যে এটা পুরুষ করদাতার ক্ষেত্রে করা হয়েছে 3,50,000 টাকা করমুক্ত হয়। করমুক্ত হয় কোনটার করমুক্ত হয়, এটা নিয়ে কনফিউশন তৈরি হয়। আপনার তো করমুক্ত আগে দুইটা সেগ্রিগেট হয়ে গেছে, আপনার মূল বেতন এবং উৎসব ভাতাকে করযোগ্য আয় বলছি আমরা, তাই না? আর বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এগুলো তো করমুক্ত আয়, সেগুলো কিন্তু হিসাব থেকে বাদ আগেই চলে গেছে। এই যে করযোগ্য আয় আমরা নিয়েছি, এই করযোগ্য আয়ের মধ্যে আবার প্রথম 3,50,000 টাকা কোনো ট্যাক্স দেওয়া লাগবে। শূন্য। বিষয়টা ক্লিয়ার? ওকে, তাহলে করযোগ্য আয় আমরা যেটা পেলাম সেটারও প্রথম 3,50,000 টাকা শূন্য। এরপরে এরকম একটা স্ল্যাব করা হয়েছে 1 লক্ষ টাকা এত, 4 লক্ষ টাকা এত, এটা একটা রেট করা হয়েছে, এটা শুধু জেনে রাখেন। এরপরে মিনিমাম ট্যাক্স, ধরেন কারোর ইনকাম এই যে 1 লক্ষ টাকা পর্যন্ত, এটা তো 3.5 লক্ষ টাকা পরে 1 লক্ষ টাকা। একদম আমি প্র্যাকটিক্যালি দেখাবো, একদম প্র্যাকটিক্যালি দেখলে ক্লিয়ার হবে। আমরা ধরেন কারোর ইনকাম 3,55,000 টাকা, তাই তো? তাহলে তার 3,55,000 টাকা থেকে 3,50,000 বাদ দিলে থাকে 5,000 টাকা। এই 5,000 টাকার উপরে তার 5% মানে কত টাকা ট্যাক্স হয়? খুবই অল্প। 1,500 টাকা ধরে নিলাম। জি। তাহলে এরকম যদি কারো করযোগ্য আয়ের সীমা অতিক্রম করে তাহলে তাকে যত কম করে আসুক না কেন, ইভেন এরকম হতে পারে যে তার ট্যাক্স আসে 10,000 টাকা আর সে রিবেট পাচ্ছে 12,000 টাকা, তাহলে তার নেগেটিভ হয়ে গেল না 2,000 টাকা। এরকম ক্ষেত্রে তাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে, তাকে মিনিমাম ট্যাক্স। সেই মিনিমাম ট্যাক্সটা কার কত সেটা 3টা ক্যাটাগরাইজ করা হয়েছে। কি কি? যদি ওই করদাতা, যে করদাতা তার মেইন সোর্স অফ ইনকাম যে এলাকায় অবস্থিত সেই এলাকার উপর ভিত্তি করে এটা নির্ধারণ করা হয়েছে। সেটা কি ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য 5,000 টাকা, মানে আপনি ধরেন আপনি স্যালারি করদাতা, তাহলে আপনার মেইন সোর্স অফ ইনকাম কি স্যালারি। এই স্যালারি যদি আপনি চট্টগ্রাম এবং ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্য থেকে ড্র করে থাকেন তাহলে আপনার মিনিমাম ট্যাক্স 5,000। এই সিটি কর্পোরেশন ব্যতীত অন্য কোনো সিটি কর্পোরেশন হলে সেটা কিরকম, কুমিল্লা সিটি কর্পোরেশন হতে পারে, হলে তো আপনার জন্য 4,000। আর সিটি কর্পোরেশন ব্যতীত অন্য কোনো জেলা বা উপজেলা শহরে হলে 3,000 টাকা। এখন প্রশ্ন আসতে পারে যে আমি একটি অর্থ বছরে ঢাকায় ছিলাম 6 মাস, কুমিল্লায় ছিলাম 6 মাস, সেক্ষেত্রে কি হবে? সর্বশেষ না, বেশিরভাগ সময় যে যে জায়গাটা ছিলেন সেই জায়গার জন্য যে রেট প্রযোজ্য সেটা আপনার জন্য প্রযোজ্য হবে। আর একটা কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে আপনারা মনে করতে পারেন যে আপনি করদাতা, হয়তো আপনি ঢাকার করদাতা, মানে আপনার ট্যাক্স জোন ঢাকা, কিন্তু আপনি চাকরি করছেন কুমিল্লার একটি উপজেলাতে, তাই না? তো আপনি ধরে নিতে পারেন আমি তো ঢাকার করদাতা, আমার জন্য মনে হয় 5,000 টাকা প্রয়োজন। নো, আপনাকে বলা আছে আপনার মেইন সোর্স অফ ইনকাম যে জায়গায় জেনারেশন হচ্ছে
আপনার ট্যাক্স ফাইল যেখানেই থাক না কেন আপনার ট্রিটমেন্ট হবে আপনি কোন জায়গা থেকে ইনকাম করছেন সেটার ব্যাপারে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এটা আমরা শিখলাম যে একটা স্ল্যাব আছে আর আপনার মিনিমাম ট্যাক্স কত হবে সেটা শিখলাম। ওকে, এরপরে আসি আমরা এই ফাহিম রেজা। এই ফাহিম রেজা আমরা ট্যাক্স ক্যালকুলেশনটা একদম প্র্যাকটিক্যালি একটু দেখব। তার টোটাল ইনকাম কত? 22,85,700। ফাহিম রেজা নাম শুনলে তো মনে হচ্ছে ছেলে কথা। জি স্যার। নাকি? ওকে, তাহলে আমরা এটা যদি একটা আকার দেওয়া হতো ফাহিম রেজা তাহলে বিষয়টা ভিন্ন হয়ে যাবে। আমরা তাহলে ফাহিম রেজাই করব। আমরা লেডিদেরকে একটু সম্মান করি। তাহলে আমরা এটা যদি ফাহিম রেজা হতো তার করমুক্ত আয় সীমা কত? 4 লাখ টাকা। তাহলে কত থাকে? 18,85,700। তার মানে এটা তার করযোগ্য আয় ছিল 22,85,700। সেখান থেকে প্রথমত 4 লক্ষ টাকা আয়ের উপর কোনো ট্যাক্স নেই, এটা বাদ দেওয়া হলো। এরপরে কি আছে? 1 লাখ টাকা এট দ্য রেট 5%। কত? 5,000 টাকা স্যার। 5,000 টাকা। এটা বিয়োগ করলে থাকে 17,85,000। এরপরে 4 লাখ 10%। এটা বলছে এট দ্য রেট 10%, 40,000। 40,000 টাকা, তাই তো? তাহলে কত থাকে? 13,85,700। এরপরে 5 লাখের জন্য 15%। 5 লাখ 15%। এই 5 লাখ কত পার্সেন্ট রেটে? 75,000 টাকা। আগে কত? 8,85,700, তাই না? এরপরে আবার 5 লাখ, তাই না? এই 5 লাখ কত? 20%। মানে কত? 1 লাখ। তাহলে থাকলো কত? 4,35,700। 3,85,700, 3,35,700। তাই না? এটা কোন রেটে পড়বে? 25%। যদি তার ইনকাম 50 লাখ হতো তাহলে কি হতো? ওই যে এরপরে আবার ওটা পড়তো, এরপরে 25%, তারপরে টোটাল টাকা থাকতো সেটার উপরে 30% পড়তো। 30% কোথায়? আমরা দেখি আগের স্লাইডটাতে গেলে দেখতে পাবো। আগের স্লাইডে বলছে 5 লাখের উপরে পরবর্তী 20 লাখের উপরে 25%। এরপরও যদি আরো কিছু থেকে থাকে টোটালটার উপরে 30%। এইটাকে বলা হয় প্রোগ্রেসিভ ট্যাক্স রেট। প্রোগ্রেসিভ কেন বলা হচ্ছে? যে যার ইনকাম যত বেশি তার উপর ট্যাক্সের রেটটা বেশি হবে। সামাজিক ন্যায় বিচার বা সাম্যতা প্রতিষ্ঠার জন্য এটা করা হয়েছে। এর ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ব্যাখ্যা আছে, বিভিন্ন গল্প আছে, সেগুলোতে আমরা না যাই। তাহলে এটা আমরা দেখলাম এরকম একটা রেট। এটার উপর তাহলে কত পার্সেন্ট যাবে? আমার যে বাকি যতটুকু থাকলো এটা কত পার্সেন্ট? 25%, তাই তো? একটু 25% কত হয় কেউ একটু করে দেখাতে পারবেন? কারো কাছে যদি মোবাইল থাকে? হ্যাঁ, 96,000। আচ্ছা, এই ক্যালকুলেশনটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? না স্যার। হ্যাঁ, ওকে। তাহলে এখন আমি এগুলো যোগ করব। এগুলো যোগ করলে যা হয় সেটা হচ্ছে তার গ্রস ট্যাক্স। এই যে 5,000, 45,000, 75,000, 1,96,000, তাই তো? এগুলো যোগ করলে তার গ্রস ট্যাক্স হয়। যেমন এর ক্ষেত্রে 5,000 ক্ষেত্রে তার গ্রস ট্যাক্স হলো 3,28,925। এরপরে দেখবো যে সে রিবেট কি কি পেল আর তার ট্যাক্স কোথাও। এখানে থেকে কিছু তথ্য দেওয়া আছে। বলছে যে তার করযোগ্য আয় 22,85,700। অনুমোদনযোগ্য বিনিয়োগের পরিমাণ 3,34,980। অনুমোদনযোগ্য বিনিয়োগ কি? এর মধ্যে হয়তো তার ডিপিএস আছে, তার জিপিএফ ফান্ডের টাকা আছে, তার সঞ্চয়পত্র থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি মূলে যেটা সরকার অনুমোদন করতে পারে। এরকম অনুমোদনযোগ্য পরিমাণ আছে 3,34,980। তাহলে তার রিবেট কি হবে? আমি নেক্সট পেজে যাওয়ার আগে কেউ একজন বলে দেয় তার রিবেট কত হবে? মানে রিবেটের ক্যালকুলেশনটা কি রকমের হবে? 3% অথবা 3,34,980। 15%-এর মধ্যে যেটা কম হবে সেটা সে রিবেট পাবে। দেখি তাই করছে কিনা। এই যে তাই করা হয়েছে। তাহলে ওই 22,50,000 3% 68,000, 3,34,000 15% 50,000, তাহলে সে রিবেট পাবে
50,247, তাহলে তার গ্রস ট্যাক্স আসলো 3,08,925। এখান থেকে ওই 50,247 বিয়োগ করলাম, বিয়োগ করার পর তার নিট কর যায় থাকলো 2,78,678। ওইখানে আরো কিছু তথ্য দেওয়া আছে। তার বেতন থেকে আয়কর কেটে নিচ্ছিল 30,000 টাকা, তার একটা গাড়ি আছে, সেই গাড়ির অগ্রিম কর দিচ্ছে 25,000 টাকা। ঠিক আছে, তাহলে এইগুলো এখন তার ওখান থেকে বাদ যাবে। এই যে বেতন থেকে কাটছে 30,000, গাড়ির অগ্রিম কর 25,000, এটা কাটছে, কাটার পর তার নেট প্রদেয় কর 2,23,678 টাকা। এটা তাকে এখন পে করতে হবে উইথ রিটার্ন। রিটার্নের সাথে তাকে হয় চালানের মাধ্যমে পে অর্ডার করে হোক বা যেভাবে তাকে পে করতে হবে। এর মধ্যে কোনো কনফিউশন আছে এটুকুর মধ্যে? ওকে, ভেরি ফাইন। তাই দেখি এরপরে কি আছে। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ কি আসলে দেখার দরকার আছে সময় নষ্ট করে, মানে ট্যাক্স ক্যালকুলেশন নিয়ে? গুড, থ্যাংক ইউ। ওকে, আমরা এখন একটু সারচার্জ নিয়ে আলোচনা করব। সারচার্জ কি? সারচার্জ হচ্ছে এই যে ট্যাক্স আসে, আপনার 5,000 বা 10,000 যে ট্যাক্স আসে, এই ট্যাক্সের উপরে আবার একটা ট্যাক্স আছে, সেটাকে আমরা সারচার্জ বলি। সারচার্জটা কার কার ক্ষেত্রে প্রযোজ্য আগে আমরা সেটা জানবো। কার কার ক্ষেত্রে প্রযোজ্য? যদি কোনো ব্যক্তির ওই যে বছরে উনি রিটার্ন দিচ্ছে, ওই রিটার্নে তার যে পরিসম্পদ আছে, পরিসম্পদ শব্দটা বলছে এই কারণে, পরিসম্পদ শব্দটা আসছে আপনার ট্যাক্স ফাইলে আপনি যে সম্পদগুলো দেখিয়েছেন, এইগুলোকে আমরা বলছি পরিশুদ্ধ সম্পদ, সম্পদ বা পর্যাপ্ত সম্পদ। এই পরিশুদ্ধ সম্পদ বা পর্যাপ্ত সম্পদ থেকে শব্দটা আসছে পরিসম্পদ। মানে ট্যাক্স ফাইলের বাইরে আপনার যা আছে সবই অবৈধ আমরা বলছি। যদি আপনার ফাইল দুদক কল করে, আপনি কোনো একটা অ্যানোমালির সাথে যুক্ত বা যে কোনো কারণে আপনার নামে কমপ্লেন হয়েছে, দুদকে মামলা হয়, দুদক প্রথমেই তার ট্যাক্স ফাইলটাকে সিজ করে তারা তদন্ত করে দেখে যে বাস্তবে কি আছে, ট্যাক্স ফাইলে কি দেখানো আছে, এই দুটার মধ্যে যে গ্যাপ, সেটার উপর তারা বলে যে অবৈধ অর্জিত সম্পদ এত টাকা। আপনারা মিডিয়াতে দেখেন না, বলে যে এই লোকের অবৈধ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এত টাকা দায়ে মামলা করা হয়েছে। তাহলে এই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদটা মেজার করে কি দিয়ে তারা ট্যাক্স ফাইলে কি দেখানো আছে, তারা তদন্ত করে কি পেয়েছে সেটা গ্যাপ। তাই এই জন্য আমরা বলছি ট্যাক্স ফাইলে যা আপনার আছে এটাকে আমরা পরিসম্পদ বলছি বা পরিশুদ্ধ সম্পদ। এই পরিসম্পদের মূল্যমান যদি আপনার 4 কোটি টাকা এক্সিড করে, তাহলে আপনাকে সারচার্জ দিতে হবে। এখন শুনেই ভয় লাগতে পারে, 4 কোটি টাকার উপর 10% দিলে তো 40 লাখ চলে যাবে, আল্লাহ, জমি বিক্রি করে কি সারচার্জ দেওয়া লাগবে? নট লাইক দ্যাট। সারচার্জ হচ্ছে আপনি আগে সারচার্জ দেওয়ার যোগ্য কিনা। যদি 4 কোটি টাকার বেশি সম্পদ আপনার থাকে, অথবা 8,000 বর্গ ফুট আয়তনের বেশি বাড়ি থাকে, অথবা একের অধিক গাড়ি থাকে, এই 3টি ক্রাইটেরিয়ার কোনো একটি যদি আপনার থাকে, তাহলে আপনার জন্য সারচার্জ প্রযোজ্য। এবং সারচার্জ কিসের উপর দিবেন? আপনার এই বছরে যে ট্যাক্স আসছে সেই ট্যাক্সের উপরে 10% সারচার্জ। মানে আপনার সাপোজ 10 কোটি টাকার অ্যাসেট আছে, কিন্তু আপনার ট্যাক্স আসছে 5,000 টাকা, তাহলে 5,000 টাকার 10% 500 টাকা আপনার সারচার্জ। বিষয়টা ক্লিয়ার কিনা? তাহলে আগে আপনি দেখবেন যে আপনি সারচার্জের যোগ্য কিনা। সারচার্জের যোগ্য হতে হলে আপনাকে 4 কোটি টাকার বেশি সম্পদ হতে হবে, অথবা 8,000 বর্গ ফুট আয়তনের বেশি বাড়ির মালিক হতে হবে, অথবা একের অধিক গাড়ি থাকতে হবে। এই 3টা যদি থাকে, 8,000 বর্গ ফুট আয়তন, এটা কি মানে ভবন হতে হবে নাকি বাড়ির ল্যান্ড? একাধিক ফ্ল্যাট, মানে ভবন বলছে, বাড়ি, ল্যান্ড না, কিন্তু বাড়ি। আপনার বাড়ির ল্যান্ড তো প্রত্যেকের অনেকেরই 8,000 বেশি বর্গ ফুট হয়ে যাবে। নিজের নামে যদি একের অধিক মোটর গাড়ি, মানে একজনের ধরেন 2টা প্রাইভেট কার আছে, থাকলে আপনাকে সারচার্জ দিতে হবে। না, মোটর গাড়ির সংজ্ঞা দেওয়া আছে। মোটর গাড়ির মধ্যে কি কি গাড়ি বোঝাইছে সেটা সংজ্ঞা দেওয়া আছে। এটা অবশ্যই 4 হুইলার হতে হবে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা পেয়ে গেলাম যে সারচার্জ দিতে হবে কাদের 4 কোটি টাকার বেশি সম্পদ, একের অধিক গাড়ি, অথবা 8,000 বর্গ ফুট আয়তনের যদি বাড়ি থেকে থাকে বা ভবন থেকে থাকে, আপনাকে সারচার্জ দিতে হবে। সারচার্জ কিসের উপর? এই যে সম্পদের মূল্যমান যদি 4 কোটি টাকা পর্যন্ত হয়, তাহলে সারচার্জ নাই। 4 কোটি টাকার 1 টাকা বেশি হলেও সারচার্জ দিতে হবে। তারপরে 4 কোটি থেকে 10 কোটি পর্যন্ত 10%, এরকম একটা রেট করা আছে। আমরা কয়েকটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে বোঝা যাবে। যে মোটর গাড়ি বলতে দেখেন কি বলে দিছে। মোটর গাড়ি বলতে বাস, মিনিবাস, কোস্টার, প্রাইম মুভার, ট্রাক লরি, ট্যাঙ্ক লরি, পিকআপ ভ্যান, হিউম্যান হলার, অটো রিক্সা এবং মোটরসাইকেল ব্যতীত অন্যান্য মোটরযান, এগুলো বাদে অন্যান্য মোটরযান। ঠিক আছে? ওকে। ও আবার যাদের সিগারেট, বিড়ি, জর্দার ব্যবসা আছে, তাদেরও সারচার্জ দিতে হবে। আছে নাকি কেউ? আচ্ছা, প্রসঙ্গক্রমে বলি, বাংলাদেশের যে সেরা ট্যাক্স করদাতা গত 15 বছর ধরে হচ্ছে, উনি কিন্তু জর্দার ব্যবসা মালিক, কাউস মিয়া।
উনি হাকিমপুরি হাকিমপুরি জমিদার। জমিদার মালিক, উনি কত ট্যাক্স দেন আপনাদের কারো আইডিয়া আছে? 100 কোটি টাকার উপরে স্যার দেয়। না, 45 থেকে 50 কোটি টাকা প্রতি বছর ট্যাক্স দেন। তাহলে ইনকাম কত হিসাব করেন? আকিজ সাহেবের তো ওদের মানে কি ইনকাম বলে, ওদের কোম্পানির ইনকাম, হ্যাঁ সিগারেট থেকে শুরু। তো কাউস মিয়া কখনো পাবলিকলি কথা বলেন না, তার এই সম্পদ কিভাবে হয়েছে ইত্যাদি ইত্যাদি কখনো বলেন না। ইভেন আমরা যখন প্রতি বছর তাকে ট্যাক্স কার্ড দেয়, সম্মাননা দেয়, উনি এসে এক পাশে বসে থাকেন, মঞ্চের ডেকে চলে যায়। তাকে বহুবার রিকোয়েস্ট করেছে আপনি কিছু বলেন, বলে না। তো লাস্ট যেবার একবার ওনাকে বলা হয়েছে যে আপনি কিছু বলেন, তখন উনি একটু এক্সাইটেড হয়ে গেছে, প্রত্যেকবার বলা আমি আজকে বলবো। তো বলে মাইক নিয়ে উঠছেন, তখন আমাদের চিফ গেস্ট হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী, তারপরে অর্থ সচিব, এরকম বিভিন্ন ডিগনিটারিজরা আছেন এবং সবাই টাইম নিয়ে আসছেন। উনি উঠে প্রথমে বলছেন আমাকে আজকে সময় দিচ্ছেন, আমি যতক্ষণ কথা বলবো আমার শুনতে হবে, যদি শুনতে চান আমি বলবো, নাহলে আমি নেমে দেবো। এখন ওনাকে আর নামায় দেওয়া সম্ভব, তখন তো সব মিডিয়া কাভারেজ দিতে হবে। উনি কথা বলছে 25 মিনিট কথা বলছে। এই 25 মিনিটই ওনার ইউটিউবে কাউস মিয়াতে সার্চ দিলে আপনারা পাবেন। ওনার গল্পটা একদিন শুনেন যদি সময় পান, উনি কিভাবে ব্যবসা করছে, কিভাবে এই অর্থ সম্পদের মালিক হয়েছে। ওনার নানি ওনাকে জমি বিক্রি করে টাকা দিয়েছিল ব্যবসা করার জন্য, সেটা একাধিকবার নষ্ট করছে, করার পর আবার দিছে। এটা থেকে শুরু হয়, কিভাবে শুরু হয় ওখানে উনি বলছে, আপনারা শুনতে পারেন ইচ্ছে করলে। শার্ক সার্জের কয়েকটা উদাহরণ আমরা দেখি। শার্ক সার্জের কয়েকটা উদাহরণ কি, যে একজন ব্যক্তির নিট সম্পদ 2 কোটি 20 লাখ টাকা, তার শার্ক সার্জ আসবে? আসবে না। আসতে পারে যদি তার একাধিক গাড়ি থাকে, তাহলে ধরে নিলাম তার অন্য কিছু নাই, কিন্তু নিট সম্পদ 2 কোটি 20 লাখ টাকা বেশি, তাহলে তার শার্ক সার্জ আসবে না। তাহলে এটা আমরা আলোচনা না করি, বলছে শার্ক সার্জের পরিমাণ 0। সেকেন্ড পারসন দেখেন, তার নিট সম্পদ 4 কোটি 30 লাখ, আর তার নিট মোট আয় কত 3 লাখ 40, তাহলে তার শার্ক সার্জ আসবে? কেন আসবে না? তার যদিও নেট সম্পদ 4 কোটির উপরে, কিন্তু তার মোট আয় 3 লাখ 40। 3 লাখ 40 টাকা, 3 লাখ 40 হাজার টাকা যদি কামায়, তো ট্যাক্স নাই। 3 লাখ 50 নাহলে তো ট্যাক্স আসছে না। তাহলে ট্যাক্স যদি না আসে, তাহলে তার ওই নেট সম্পদ 4 কোটি 30 হলেও তাকে শার্ক সার্জ দিতে হচ্ছে না। ক্লিয়ার? আরেকটা উদাহরণ দেখি, এটা 4 কোটি 30 টাকা নেট সম্পদ, তার মোট আয় 6 লাখ 50, এই 6 লাখ 50 এর মধ্যে ট্যাক্স আছে 25,000, তাহলে তাকে শার্ক সার্জ দিতে হবে 10%, 2500 টাকা। তাহলে তার ট্যাক্স কত হবে? 27,500। 27,500। এই হচ্ছে শার্ক সার্জের হিসাব। এটা গেল শার্ক সার্জ। এরপরে তার একটা দিছে, এটাও আমরা দেখে নিন। এরপরে আরেকটা ট্যাক্স আসে, এটাকে বলা হচ্ছে পরিবেশ শার্ক সার্জ। কোথাও কোথাও বলা আছে এনভায়রনমেন্টাল শার্ক সার্জ, কোথাও কোথাও বলা হয় কার্বন ট্যাক্স, কোথাও কোথাও বলা হয় সুপার ট্যাক্স। মানে বিভিন্ন দেশে এটা বিভিন্ন নামে আছে। মূলত এই ট্যাক্সটা করা হয়েছে কার্বন এমিশনকে ডিসকারেজ করার জন্য। যদি কারোর একের অধিক গাড়ি থাকে, তাহলে সে তো শার্ক সার্জ দিচ্ছে, তার অতিরিক্ত তাকে এই এনভায়রনমেন্টাল শার্ক সার্জ বা কার্বন ট্যাক্স দিতে হবে। মানে কারো যদি একাধিক গাড়ি থাকে, তাহলে সেই গাড়ির জন্য, প্রথম গাড়িটার জন্য যদি তার 25,000 টাকা ট্যাক্স হয়ে থাকে, তাহলে দ্বিতীয় গাড়ির জন্য আরো 25,000 টাকা, 25 25 50 প্লাস 25 75,000 টাকা তাকে শার্ক সার্জ দিতে হবে। এনভায়রনমেন্টাল শার্ক সার্জ দিতে হবে। এটা রেয়ার ঘটনা, খুব কম। আর এটা নিয়ে ওয়ারিড হওয়ার বা শেখার কিছু নাই। কারণ কি, এই শার্ক সার্জটা আপনার যদি একেবারে গাড়ি থেকে থাকে, তাহলে অটোমেটিক্যালি বিআরটিএ যখন আপনি ফিটনেস রিনিউয়াল করতে যাবেন, অটোমেটিক্যালি কেটে নিবে, আপনি বুঝতেও পারবেন না। আপনাকে তারা বুঝতেও দিবে না, ওই টাকা পে না করলে তারা আপনার গাড়ির ফিটনেস দিবে না, আপনি রোডে গাড়ি নামাতে পারবেন না। সুতরাং এটা শেখার বা ওয়ারিড হওয়ার কিছু নাই, অটোমেটিক্যালি আপনার পকেট ফাঁকা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে রিটার্ন প্রিপেয়ার করা, ট্যাক্স ক্যালকুলেশন করা, রিবেট ক্যালকুলেশন করা, নেট ট্যাক্স বের করা, শার্ক সার্জ ক্যালকুলেশন করা, এই রিলেটেড কারোর কোনো কনফিউশন থাকলে আমি এখন সেটাকে সলভ করি। আমার মনে হয় নাই, মানে যতটুকু আপনাদেরকে আমি